আমার মনে হয় না আপনারা পৃথিবীর আর অন্য কোথাও কালী পূজায় এই ধরনের নিয়ম দেখতে পারবেন। তো আমাদের এখানে ভোগের মালসাটাও থাকে অন্যরকম। এখানে আখের গুড় দিয়ে বিশেষ পদ্ধতিতে চিনি তৈরি করা হয়। আর এই বার্ষিক কালী পূজাটার সূচনা হয় হচ্ছে আমাদের এখানে ফাল্গুন মাসে প্রথম মঙ্গলবারে গ্রামের সবাই নিরামিষ আহার করা শুরু করে এবং দ্বিতীয় যে মঙ্গলবারটা পড়ে সেই মঙ্গলবারে কালী পূজার আয়োজন করা হয়। আর বুধবারে আয়োজন করা হয় বিকালবেলায় শীতলা পূজা এবং ব্রহ্মা পূজা। এবং আমাদের এখানে কোনো প্রকার ঝাল জাতীয় কিছু ভোগ দেওয়া হয় না, সম্পূর্ণ মাকে মিষ্টির ভোগ দেওয়া হয়। আর এইগুলোকে বলে হচ্ছে কলার সুতো বা সুতা। তো এই সুতাগুলো হচ্ছে বিশেষ পদ্ধতি আছে। বাড়িতে যতগুলো গৃহপালিত প্রাণী থাকে, অর্থাৎ আপনার বাড়িতে যতগুলো গরু থাকবে বা মানুষ থাকবে, প্রত্যেকের নামে একটা করে সুতো বেঁধে দেওয়া হবে এবং সেই সুতোগুলো আবার সাথে করে কিন্তু নিয়ে যাবে এবং আমাদের গ্রামের শেষ সীমানায় সবাই একসাথে গিয়ে ওইখানে ওই সুতাগুলো মায়ের উদ্দেশ্যে বিশেষ পূজা দিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে নদীতে বিসর্জন দেওয়া হবে। তার মানে পুরো এই একটা বছর মা আমাদেরকে রক্ষা করবে এবং আমাদের গ্রামকে রক্ষা করবে, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস এবং ভক্তি। তো সত্যি কথা বলতে অনেক জাগ্রত। ইভেন আমাদের যত আত্মীয় স্বজন আছে বা এলাকার অনেকে অনেক জায়গা থেকে তাদের মনস্কামনা পূর্ণ করে বা পূজা দেয়। আর সবচেয়ে বিষয়টা ঘটে হচ্ছে রাত্রিবেলা, যখন হচ্ছে প্রায় মন বা কেজি কেজি বাতাসা, মানে শত শত কেজি বাতাসা ওইখানে ভক্তদের মাঝে ছিটানো হয়। অর্থাৎ দেখা যায় কারোর ওজনে, কারোর 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 20 কেজি, কেউ 30 কেজি, 25 কেজি। ইভেন আমার পতিদেবও কিন্তু 10 কেজি বাতাসা ছিটিয়েছে। তো সে কিন্তু শখের বসে, আমাদের কোনো মানুষা ছিল না, তারপরেও সবাই ছিটানো দেখে তারও খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে এই জন্য। আর এই যে এইভাবে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে আমাদেরকে আসলে করে মাঙন নিতে হবে, অর্থাৎ এটা কিন্তু আসলেই নিতে হবে, আপনি অন্য কিছুতে নিতে পারবেন না। আর আজকের দিনে প্রত্যেক বাড়িতে একদম এরকম হাঁড়িতে করে করে চাল রাখা থাকে আর সব বাড়ি যেতে হবে। অন্যান্য সময় নিয়ম থাকে 5 বাড়ি বা 7 বাড়ি বা 3 বাড়ি, কিন্তু আজকের জন্য এরকম কোনো নিয়ম থাকে না, প্রত্যেক বাড়ি যেতে হবে এবং গ্রামের প্রত্যেকের বাড়ি থেকে আনতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো আমরা প্রত্যেকের বাড়ি যাচ্ছিলাম আর দেখছিলাম যে বাড়িতে মানুষ থাকুক আর না থাকুক, বালতি ভরা এবং হাঁড়ি ভরা তারা কিন্তু ঠিকই চাল রেখে দিয়েছে। তো আমরা সেই চালগুলো নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে গিয়ে ওই চালগুলো ছিটাতে হয়। তো প্রথমে হচ্ছে মায়ের থানে আমরা কিছু চাল ছিটিয়ে দিই, তারপরে হচ্ছে বাকি চালটা, সব চাল যাতে নষ্ট না হয় ওই জন্য কিছু চাল আমরা ওখানে রেখে দিই, সেটা পরবর্তীতে বিক্রি করা হয়, মন্দিরের কাজে ব্যবহার করা হয়। এরপরে মায়ের থানে সিঁদুর দেওয়া হয়। আর অনেকেই হচ্ছে বলছিলেন, মাতাজি মায়ের মূর্তি আমরা দেখতে পেলাম না বা প্রতিমা দেখতে পেলাম না। তার কারণ হচ্ছে আমাদের এখানে আর একটাও বিশেষ নিয়ম আছে যে অন্ধকারে মাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ রাত্রিবেলা মাকে নিয়ে আসে এবং রাত্রের ভিতরেই মাকে বিসর্জন দিয়ে দিতে হবে, পরে না, অর্থাৎ দিনের আলো ফুটার আগেই মাকে বিসর্জন দিতে হয়। আর আমাদের মন্দিরের পিছনের এই বটগাছটা শত শত বছরের পুরানো। কোন জায়গা থেকে যে এই গাছের সূচনা হয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, এমনকি এই গাছের বয়স কত সেটাও আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, এতটা পুরাতন। এবং এখানে আমাদের যে শীতলা এবং ব্রহ্মা পূজা করা হয়, পরবর্তী বছরের সেই প্রতিমাটা এইখানে গাছে রাখা হয় এবং দ্বিতীয় বছরে আবার হচ্ছে নতুন প্রতিমা আনা হয়। তো এইরকম করে এখানে সব করা হয়। তো এই জন্য এই গাছটাকেও হচ্ছে আমরা খুব ভালোভাবে মানি বা আমরা শ্রদ্ধা করি, কারণ আমরা জানি এখানেও হচ্ছে মা অবস্থান করেন। এর পরবর্তীতে সেই সুতো নিয়ে যাওয়া, এবার আমরা জন্মের পর থেকেই দেখছি আমাদের গ্রামের এই ঠাম্মাই হচ্ছে ওই সুতোর ধামাটা মাথায় করে নিয়ে যেত, কিন্তু এখন উনি অনেক অসুস্থ, তারপরেও মায়ের আশীর্বাদে তিনি সেটা নিয়েছেন, কিন্তু মাথায় নিতে পারেননি, তবে তিনি কোলে করে ওটা নিয়ে গেছে। তো পুরো আমাদের গ্রামের শেষ মাথা, আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়, প্রায় 2-3 কিলোমিটার হবে। তো একদম শেষ মাথায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সবাই আমরা হেঁটে যাব একদম গ্রামের রাস্তা দিয়ে। আর কিছু কিছু নিয়ম আছে যে এক জায়গায় গিয়ে বসতে হবে, অর্থাৎ 3টা জায়গা জিরাতে হয়। তো সেই 3 জায়গা জিরানোর জন্য যখন মার ওই ধামা নিয়ে বসে, অর্থাৎ বেতের ধামাই করে কিন্তু নিয়ে যায়, তো যখন বসে তখন সবাই আসল দিয়ে বা তাকে বাতাস করে এবং ওই টাইমটাতে ধরা হয় যে মা ওইখানে অবস্থান করছে এবং মায়ের মাধ্যমেই ওইটা পৌঁছে যাচ্ছে এবং আমাদের গ্রামে যত মানুষ আছে সবার রক্ষা কবচ হিসেবে ওইটা ওইখানে যাচ্ছে। তো নিয়ম আছে, ওই যেখানে জিরাবে ওই ধামা নিয়ে বসে সেখানে সবাইকেই বসতে হবে। তো আমরা সবাই বসি, আবার তিনি আগে যাবেন, আমরা সবাই পিছন পিছন যাব, অর্থাৎ আমরা কিন্তু চাইলেই আগে যেতে পারবো না, তার পিছনে পিছনে আমাদের সবাইকে যেতে হবে। এবং ওখানে যাওয়ার পর যখন উনি ওইখানে পৌঁছাবেন, তারপরে সবাই মিলে একসাথে কিন্তু
ওই জায়গার জলটা মাথায় ছিটানো হয় এবং এক জায়গা বসে গ্রামের সবাই মিলে মিষ্টি মুখ করতে হবে, এটাও কিন্তু একটা রিচুয়াল। তা আমাদের ওইখানে স্কুলের একজন টিচার আছে, অর্থাৎ আমাদের স্যার, গৌর স্যার, তো ওনাদের বাড়িতেই হচ্ছে প্রত্যেক বছর মিষ্টি দই, মিষ্টি চিড়া এইসবের আয়োজন করা হয় এবং ওনারাই হচ্ছে যত ভক্তরা যায় তাদেরকে একদম প্রসাদ বিতরণ করেন। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এবং এটা স্যারকেও ধন্যবাদ দেবো যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এই যে দেখেন সব সুতোগুলো কিন্তু আবার খোলা হচ্ছে, অর্থাৎ মায়ের থান থেকে পূজা দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় এবং বিসর্জন দেওয়ার আগে প্রত্যেকটা সুতা কিন্তু খুলে ফেলা হয়। দেখেছেন কত সুতা, কারণ আমাদের গ্রামে যত মানুষ আছে এবং যত নতুন বউ আসে বা ছেলে মেয়ে হয় সবার নামে দেওয়া হয়, এমনকি প্রত্যেকটা গরু বাছুরের নামেও। কিন্তু এখানে খুবই কষ্ট লাগে আরেকটা বিষয় আমার, সেটা হচ্ছে যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে তার নামে আর দেওয়া যাবে না, এটাও কিন্তু এখানকার নিয়ম। তো এবার যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এতদিন আমি ঢাকায় থাকলেও আমার নামে কিন্তু নিয়ম করে দেওয়া হতো, কিন্তু এই বছর দেওয়া হয়নি। তো আমার একটু খারাপ লাগছিল, আমি ঠাম্মাকে বলছিলাম, তো ঠাম্মা বলছে যে না, দেওয়া যাবে না, কারণ যাদের হচ্ছে বিয়ে হয়ে যায় তাদের নামে আর দেওয়া যায় না। তো এই দেখেন স্যারের ওয়াইফ ছিল এখানে, আমাদের আন্টি প্লাস আরও অনেকে ছিল, তারা সবাই মিলে প্রসাদের আয়োজন করছে। ইভেন তারাই যে শুধু দেয় তা না, ওখানে যত ভক্ত যায় তারাও কিন্তু মিষ্টি চিড়া মুড়ি এইগুলো নিয়ে যায় এবং একে অপরকে সেটা আবার দেয়। এই যে দেখছেন না, সবাই দিচ্ছে পলিথিন থেকে, ওনারাও কিন্তু বাড়ি থেকে নিয়ে গেছে এবং একে অপরকে ওইটা দিচ্ছে। তো ওখানে বসে এটা খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর যারা উপবাস থাকে তারা অবশ্য খায় না, তারা ওই সময় উপবাসী থাকে। পরবর্তীতে পূজা শেষ হয় হচ্ছে আমাদের ভোরবেলা, মানে আমাদের এখানে পূজা শুরুই হয় মধ্যরাতে, একদম 12টার পরে পূজা শুরু হবে এবং ভোরের আজানের আগে কিন্তু বা ভোরে পাখি ডাকার আগে আমাদের প্রতিমা আবার বিসর্জন দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর ওই যে সুতো ভাষায় আসার পরে আমরা সবাই মিলে এখানে সিঁদুর খেলা করি, অর্থাৎ সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিই। তারপরে হচ্ছে ওইখানে কিছুক্ষণ মায়ের উদ্দেশ্যে শ্যামা সঙ্গীত গাওয়া হয়, প্রার্থনা করা হয়। তো এই হচ্ছে পুরো বিষয়টা থাকে। এবার চলে আসলাম হচ্ছে রাত্রের কাহিনীতে। তো এই রাত্রের বিষয়গুলো কিন্তু আরও রহস্যময়, আরও সুন্দর, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে গ্রামের যত ভক্তরা থাকে বা মানুষরা থাকে সবাই কিন্তু এখানে এসে বসে থাকে এরকম সামনের উপরে, আর প্রত্যেকে এরকম কেজি কেজি বাতাসা সামনে ছিটাবে এবং সেটা খুঁটে নিবে। আর এই যে গুড়ের বাতাসা, গুড়ের যে চিনিটা দেখছেন, এটা হচ্ছে আখের গুড় দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। আমি আজ পর্যন্ত কোথাও এটা দেখিনি, বাংলাদেশ ভারতে আমি জানি না কোথাও এরকম সিস্টেম আছে কিনা, থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা আমাদের এখানেই দেখেছি এবং মায়ে যে কিন্তু চলে এসেছে, তখন কিন্তু প্রায় 9:30 মতো বাজে, তখন মাকে নিয়ে আসা হয়েছে, এর আগে কিন্তু মাকে আনা হয়নি, ওই জন্য আমি কিন্তু ছবিটা আপনাদেরকে দেখাতে পারিনি মাকে। তো আমাদের পূজা পদ্ধতিটাই এইরকম। তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা কত আনন্দ সহকারে এটা কুড়াচ্ছে, এরকম না যে হাতে হাতে দিতে হবে, এখানকার নিয়মই এরকম যে ছিটিয়ে দিতে হবে এবং সেটা এই যে মন্দিরে ধুলি আছে, দেখা যায় যে ধুলিবালির ভিতরে ছিটিয়ে দিচ্ছে, তারপরে ওই বাতাসাগুলো কুড়িয়ে মানুষের এত আনন্দ পায় এবং এত ভক্তি, সেটা বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন যে সবাই কত স্বতঃস্ফূর্তভাবে এখানে বাতাসা দিচ্ছে এবং সবাই কিন্তু আনন্দ সহকারে সেগুলো কুড়াচ্ছে, এখানে কোনো প্রকার ঝামেলা হয় না, তারপরে কোনো রাগারাগি নেই বা কেউ যে এটা মাটি লেগে যাচ্ছে বলে আমি নেব না, এরকম না, প্রত্যেকেই সেই বাতাসাগুলো নিবে, এরকম আর কি। তো আমিও অবশ্য ছোটোবেলা খুব কুড়াতাম, কারণ ছোটোবেলা আমার একটা বান্ধবী ছিল, সে অবশ্য মারা গেছে। তো আমি আর ও একদম সন্ধ্যাবেলা গিয়ে বসে থাকতাম, আমরা প্রায় কেজি কেজি বাতাসা কুড়াতাম। তো এই যে আমি আবার আমার পতিদেবের নামে একটা ভোগ দিলাম, কারণ মা এখানে সবাই হচ্ছে ভোগ দিচ্ছিল, তো আমার পতিদেবও বলছিল তাহলে আমরাও একটা দিই, তো ওই জন্য আমরাও চিনি ওইটা কিনে নিলাম। নিয়ে এটাও আবার নিয়ম আছে, এরকম না যে আপনি আধা কেজি 1 কেজি এরকম দিবেন, এখানে বলে হচ্ছে 2.5 পোয়া, 1.25 পোয়া, এরকম কীভাবে যেন একটা সিস্টেম আছে, ওইভাবে আপনাকে দিতে হবে। অর্থাৎ ওই যে এরকম আধা কেজি 1 পোয়া বা 1 কেজি 2 কেজি এইভাবে না, সিস্টেমটা একটু আলাদা। তো এই যে আমাদের মন্দিরে যত পূজার কার্যক্রমগুলো করে, এই যে আমার ঠাম্মা আছে সাথে, আর ঠাম্মার হচ্ছে সব সখীবৃন্দ, তো এনারাই কিন্তু এই সব পূজার কার্যক্রমগুলো করে, তারা অনেক বয়স্ক হয়ে গেছে, আমি এটাই বলছিলাম, আজ আছে হয়তো বা কালকে নাও থাকতে পারে, তাই তাদের একটু আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। এবার আমার পতিদেব নিয়ে এসেছে পুরো গামলা ভরে, সে বাতাসা ছিটাচ্ছে, আর আমার ভাই হচ্ছে খুবই দুষ্টু, কারণ ও হচ্ছে আমরা যেদিকে বসেছি ওইদিকে বাদে অন্যদিকে ছিটাচ্ছে, কারণ বলে বাড়ির মানুষ না পেলেও চলবে, বাইরে যারা আছে ভক্ত তাদেরকে দেব। তো আমার মা মাকে আবার সবাই বলতেছে তোমার জামাই এত বাতাসা ছিটাচ্ছে, আমরা কিন্তু সেগুলো পাচ্ছি না। তো মা বলতেছে আমার ছেলে আছে না সাথে, ও কখনোই আমরা যেদিকে বসে আছি ওইদিকে দিবে না, ও এইরকমই, যদি ধরেন আমরা প্রসাদ পেতে বসেছি, আমরা যে লাইনে বসি ও কখনোই এই লাইনে আমাদেরকে প্রসাদ দিবে না। তার একটাই কারণ, যাতে কেউ বলতে না পারে যে ও হচ্ছে প্রসাদ বিতরণের সময় বা দেওয়ার সময় পরিবারকে বেশি প্রাধান্য দেয়। তো এই জিনিসটা অবশ্য ভালো শিক্ষা, আমি ওকে এই জন্য অ্যাপ্রিসিয়েট করি যে এটা ভালো। তো ও দেখেন অন্যদিকে তাকিয়ে, আমরা এদিকে দাঁড়াই আছি বলে ও অন্যদিকে ঘুরে বাতাসা ছিটাচ্ছে, তো এটা কিন্তু খুবই আনন্দ দিচ্ছিল আমার। আমি আবার মাকে বলছি মা দেখো তোমার ছেলে এদিকে তাকাচ্ছেই না। তো যাই হোক, আমার পতিদেব 2বার শুধুমাত্র এদিকে দিয়েছিল, এটাই আর কি। তো এই যে পরবর্তীতে দেখেন কতগুলো বাতাসা পেয়েছে, এই যে
পিঙ্ক কালারের ব্যাগে আমার কাকির মেয়ে কুড়িয়েছে, মানে আমার বোন। আর ওইগুলো হচ্ছে কাকি কুড়িয়েছে শুধুমাত্র বসে থেকে এক জায়গা, আর আমার দিদির মেয়ে কুড়িয়েছে। তো এই সব মিলিয়ে এই ছিল সুন্দর একটা আয়োজন। এবং আমাদের পূজা আজকে হবে হচ্ছে ব্রহ্মা পূজা এবং শীতলা পূজা, এটাও আমি আলাদা করে ভিডিও দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর নতুন লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।